নিহতদের অধিকাংশ 5ই আগস্টের পর, তারপর গেজেটে একদম সংখ্যা ধরে ধরে আপনারা বের করেছেন যে এরা কোটা মানে কোটা আন্দোলনের সঙ্গে এই ব্যক্তিদের কোনো সম্পর্কই ছিল না এই ব্যক্তিদের মৃত্যুর। আর এমনকি রীতিমতো কাজী আরেফ জাসদ নেতা তার হত্যা মামলায় অভিযুক্ত দণ্ডপ্রাপ্ত ব্যক্তি কারাগার থেকে বেরিয়ে এসেছেন এবং তিনি আগুন জ্বালাতে গিয়ে নিহত হয়েছেন, তিনিও ঢুকে পড়েছেন এ নামে, এসবও বের করতে পেরেছেন আপনারা অনুসন্ধানে। এই অনুসন্ধানটি কেন পরিচালনা করলেন, কিভাবে পরিচালনা করলেন? সরকারের গেজেট যেটা প্রকাশিত হয়েছে শুধু সেটা তথ্যানুসন্ধান করে এসব বের করতে কতদিন লাগলো আপনাদের? এই অনুসন্ধান পর্বটি চলেছে প্রায় 10 মাস ধরে, এবং 10 মাস ধরে আমরা খোঁজ খবর নিয়েছি যে এই গেজেট অন্তর্ভুক্ত তালিকায় অন্তর্ভুক্ত যারা রয়েছে তাদের কে কিভাবে তারা তালিকাভুক্ত হলো এবং কারা হলো। তো সেইটা করতে গিয়ে আমরা মেডিকেল রিপোর্ট, হাসপাতাল গুলো থেকে তথ্য নিয়েছি, আমরা পুলিশ স্টেশন থেকে তথ্য নিয়েছি, আমরা কবরখানা থেকে তথ্য নিয়েছি, শ্মশান থেকে তথ্য নিয়েছি, আমরা যারা দাফন করে বেওয়ারিশ লাশ আঞ্জুমানের মুফিদুল ইসলাম সেখান থেকেও তথ্য নিয়েছি। এই সব তথ্য মিলিয়ে এবং সংবাদপত্রে প্রকাশিত এবং গণমাধ্যমে প্রকাশিত নানান সংবাদ থেকে প্রাপ্ত তথ্য সব মিলিয়ে আমরা একটা প্রতিবেদন দাঁড় করিয়েছি। প্রায় 600-র উপরে আমরা ইন্ডিভিজুয়ালি ট্র্যাক করার চেষ্টা করেছি এবং সেটা করতে পেরেছি। এখনো কাজটা অব্যাহত আছে। আপনারা এই প্রতিবেদন অনুসন্ধানটি কারা মিলে করেছেন? সেখানে আপনি লিখেছেন যে একটা দল আপনারা তৈরি করেছিলেন, কিছু ফ্রিল্যান্স জার্নালিস্ট এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ বাহিনীর সদস্যদের মিলে, এবং আপনারা নাম প্রকাশ করেন নাই, মানে আপনার নাম প্রকাশিত, কারা কারা মিলে এই অনুসন্ধানী দল। এই অনুসন্ধানটি আপনারা যে পরিচালনা করলেন, এর যে ফাইন্ডিং, যে খবর বেরিয়ে এলো, সেটা আপনাদেরকে ভারতের সংবাদ মাধ্যমে কেন প্রকাশ করতে হচ্ছে? ভারতের সংবাদপত্র বলে নয়, বিষয়টি হচ্ছে যে আমি তো নর্থ ইস্ট নিউজেই নিয়মিত লিখছি বেশ কয়েক মাস ধরেই। কারণ যে আমি যে ধরনের অনুসন্ধানী কাজ করছি তারাই আগ্রহ করে তারা ছাপছে বা তারা প্রকাশ করছে। হ্যাঁ, বাংলাদেশ থেকে যেহেতু আমাকে কেউ আগ্রহ দেখায়নি, সুতরাং হচ্ছে যারা আগ্রহ দেখিয়েছে আমি সেখানে প্রকাশ করছি। ব্যাপারটি এরকম নয় যে ভারতীয় বা আমি আরো সরাসরি প্রশ্নটা করি, মানে এটা তো বাংলাদেশে একটা ঝুঁকিপূর্ণ কাজ, মানে আপনি গেজেটের তালিকা মিলিয়ে মিলিয়ে অনুসন্ধান করছেন যে এই ব্যক্তিরা কে কিভাবে মারা গেছেন। এই ঝুঁকিপূর্ণ কাজটা আপনারা করছেন, তখন আপনারা কোনো বাধার সম্মুখীন হলেন কিনা, আপনাদেরকে গোপনে করতে হলো কিনা? আর সত্যিকার অর্থে বাংলাদেশে এই খবরটা ছাপবার মতো পরিস্থিতি নাই বলেই আপনাদেরকে ভারতীয় সংবাদ মাধ্যমেও যেতে হলো কিনা? কারণ আপনারা তো লিস্টের একদম নাম ধরে ধরে বলেছেন যে দেখেছেন আপনারা সিরিয়াল নম্বর 1 থেকে 24 এরা সকলেই মারা গেছেন কোটা আন্দোলনের সঙ্গে একেবারেই অসম্পর্কিত কোনো না কোনো ঘটনায়। 25 থেকে 100 এই 76 জন মারা গেছেন সবাই হয় 5ই আগস্ট না হলে 5ই আগস্টের পরে। এভাবে আপনারা একদম 101 থেকে 358 মৃত্যুতে কি কি সমস্যা, তারা মারা গেছেন পুলিশ স্টেশনের সামনে কাজেই হামলা করতে গিয়ে বা ওই হামলা প্রতিরোধে পুলিশের গান ফায়ারে কিনা বা আইডেন্টিফাইড স্নাইপারে কিনা সেসব নিয়ে প্রশ্ন তুলেছেন। 359 থেকে 370 এরা সকলেই পুলিশ স্টেশনে হামলা করতে গিয়ে পুলিশের প্রতিরোধের মুখে নিহত হয়েছেন, এসবও আপনারা লিখেছেন। একেবারে নাম ধরে ধরে, মানে এই অনুসন্ধান করার পেছন মানে বিষয়টা একটা বাধা হওয়ার কথা। সেটা আমাদের কিছু কৌশল ছিল। তুমি জানো যে সাংবাদিকদের কিছু কৌশল থাকে, সেই কৌশল আমরা অবলম্বন করি। আমরা বিভিন্ন সোর্স ব্যবহার করি। হ্যাঁ,
তো যে টিমটা কাজ করেছে আসলে নাম প্রকাশ করতে চাচ্ছি না, ব্যক্তি ব্যক্তি যারা কাজ করেছে তাদের নাম প্রকাশ করতে চাচ্ছি না, কিন্তু আমরা একটা টিমটার একটা নাম দিয়েছি এবং সেই টিমটার কথা তো আমি বলেছি প্রতিবেদনে। এখানে একটা গুরুতর ব্যাপার আছে যে আমরা ৩৭০ জনের এখন পর্যন্ত ইয়ে পেয়েছি যারা জুলাইয়ের যে কোটা আন্দোলন, সেই কোটা আন্দোলনের সাথে তাদের কোনো সম্পর্কই ছিল। এখানে কিন্তু গেজেটভুক্ত কারা হতে পারবে বা এই যে জুলাই শহীদ যাদেরকে বলা হলো, সেখানে কিন্তু একটা সংজ্ঞা আছে যে ৫ই আগস্ট পর্যন্ত রাষ্ট্রীয় বাহিনীর সরাসরি গুলিতে বা হামলায় যারা নিহত হয়েছে ৫ই আগস্ট পর্যন্ত। হ্যাঁ, তো স্বাভাবিকভাবে আমরা সেই ৫ তারিখ পর্যন্ত তালিকাভুক্ত কারা হয়েছেন সেইটা প্রথমে বের করার চেষ্টা করেছি। তারপরে ৫ তারিখের পরে যারা অন্তর্ভুক্ত হয়েছে ৫ তারিখে, মানে ৫ তারিখ বা ৫ তারিখের পরে প্রায় সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত, তো তারা কিভাবে মারা গেল বা তাদের কেন এই গেজেটভুক্ত করা হলো, সেইটা করতে গিয়ে আমরা দেখেছি যে আসলে প্রথমেই যেটা করা হয়েছিল যে দুটো শব্দ কিন্তু ঘুরে ফিরে এসছে না কাহিনী হিসেবে, একটা হচ্ছে গণহত্যা আর একটা হচ্ছে গণকবর। তো গণকবরের অস্তিত্ব আমরা আসলে পাইনি। আর গণহত্যার ডেফিনেশন তো জাতিসংঘের ডেফিনেশন আছে, সেই ডেফিনেশনের মধ্যে পড়ে না এটা, যে মানে নির্দিষ্ট কোনো গোষ্ঠী, জাতি বা সংগঠন নির্মূল করার চেষ্টা করা হয়েছে হত্যা করে, এরকম কোনো ঘটনা তো হয়। তো এইখানে আমরা যে ৩৭০ জনকে পেলাম যে আন্দোলনের সাথে কোনো সম্পর্কই ছিল না, এবং সড়ক দুর্ঘটনায় মারা গেছে সে কেন এখানে অন্তর্ভুক্ত হবে, বা মদ্যপানে মারা গেছে সে কেন অন্তর্ভুক্ত হবে, এই বিষয়গুলো তো গুরুতর প্রশ্ন। তো এইখানে আমাদের প্রথম ব্যাপারটা ছিল যে ১৪০০ জন মারা গেছে জুলাই আন্দোলনে, এরকম একটা বিষয় জাতিসংঘ তরফ থেকে এসছে, জাতিসংঘের যে তদন্ত দল বাংলাদেশে এসেছিল। তো আমরা পরে যেটা জানতে পারি সেটা হচ্ছে যে আইসিটির যে প্রসিকিউশন টিম ছিল, চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের নেতৃত্বে, তারাই একটা গল্প সাজায়, এবং সেই গল্পটাতে আসলে সংখ্যা একটা বড় ব্যাপার ছিল, যে কারা কি এইটা বিষয় না, বিষয় হচ্ছে সংখ্যা। তো এখানে ১৪০০ জন, এই ১৪০০ জনের পরে সেই ১৪০০ জনকে তো প্রুভ করতে পারছে না, তারপরে ৮৩৪ জন, সেই ৮৩৪ জনকেই এখন প্রশ্নের সম্মুখীন হয়ে গেছে আসলে এই তালিকাটাও। কারণটা হলো যে এই যে ৩৭০ জনের আসলে কোনো সম্পৃক্ততা নেই এই আন্দোলনের সঙ্গে। আর ৫ তারিখের পরে এই অর্ধেক প্রায় গেজেটভুক্ত অর্ধেকই প্রায় হচ্ছে ৫ তারিখের পরে কোনো না কোনো ভাবে মারা গেছে। তো এখানে এমনও আছে ৬০০ জনেরটা এখন পর্যন্ত ভালো করে যাচাই করতে পেরেছেন, সেই ৬০০ জনের মধ্যেই এই মানে বিপুল সংখ্যক মানুষকে দেখা যাচ্ছে যে কোটা আন্দোলনে মৃত্যু নয়, অন্যভাবে মৃত্যু এবং ৫ই আগস্টের পরে মৃত্যু। একদম একদম তাই, একদম তাই। এবং এই ১৪০০ জনের গল্পটা তো পুরোটাই গল্প। নাম তালিকা কোনো কিছুই বোধহয় জাতিসংঘের হাতে যেগুলো তুলে দেওয়া হয়েছিল, সেখানে নানান ধরনের অস্পষ্টতা এবং আছে, এবং জাতিসংঘের মতো একটা অর্গানাইজেশন, তাদের মানবাধিকার অর্গান যেটা, তারা তো এই প্রবেটা করেছিল ফরকার তুর্কের অধীনে যেটা। তো সেইখানে এইরকম গুরুতর একটা বিষয় নিয়ে তারা কেন করলো। দ্বিতীয়ত হচ্ছে যে এই যে আমরা যে স্থানীয়ভাবে এটা করার চেষ্টা করছি, আসলে তো এটা হওয়া উচিত ছিল যে মানে এত বড় একটা ঘটনা যদি ঘটে, তাহলে আন্তর্জাতিক সম্প্রদায় বা এই যে বর্ডারলেস জার্নালিস্ট যারা কাজ করেন,
হ্যাঁ, তারা এসে এই এই অনুসন্ধানটা করলেন না কেন, সেগুলি আমাদের কাছে কিন্তু খুব বিস্ময়কর লাগে। হ্যাঁ, যে মানে একটা তথ্য, একটা অসত্য প্রচারণা আছে, সেই প্রচারণাটা কেন মানে অনুসন্ধান করে সঠিক তথ্যের একটা প্রকাশ হচ্ছে না, বা একটা নির্বাচন হলো, সেই নির্বাচনের পরে একটি রাজনৈতিক সরকার এলো, তারাই বা অন্তর্বর্তী সরকারের এই তালিকা যেগুলো অসঙ্গতিপূর্ণ, সেইটাকে তারা নতুন করে পরীক্ষা নিরীক্ষা করে দেখছে না কেন? না মানে 1400 সংখ্যাটা কোথা থেকে এলো সেটা কি আপনারা বের করতে পেরেছেন কিনা? আর আপনি লক্ষ্য করেছেন কিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর কিন্তু বলেছেন যে সংখ্যা আরো বাড়বে, কারণ উনিও গণকবরের কথা বলছেন। উনি বলছেন অনেক লাশ নাকি নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল। যদিও নদীতে ভাসা লাশের সংখ্যা গত কমাসে রেকর্ড ছুঁয়েছে, বাংলাদেশের মানবাধিকার সংস্থাগুলোই সেটা বলছে, কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কথায় পরিষ্কার যে তারাও সংখ্যা বাড়াতে চান এবং বিএনপি সরকার সংখ্যা বাড়াচ্ছে। তো এই যে মানে সংখ্যা বাড়ানোর যে প্রশ্নটি এত সহজে যে বেরিয়ে আসছে যে বাংলাদেশের পত্র পত্রিকা পেয়েছে, আপনারা পাচ্ছেন যে মানে বাজ পড়ে মৃত্যু, মদ পানে মৃত্যু, সবাই ঢুকে পড়েছেন, মানে এই ঘটনাটা ঘটতে দিচ্ছে কেন সরকার? এটা দেখো, যখন অন্তর্বর্তী সরকার এই তালিকাটি করে, হ্যাঁ, তখন তারা নিজেরাই জানতো যে এত এত বড় তালিকা আসলে নেই। হ্যাঁ, এবং তখন এই চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের আন্ডারে যে প্রসিকিউশন টিম, এরা কিন্তু প্রথমে হচ্ছে আমরা যেটুকু জানতে পেরেছি বা বুঝতে পেরেছি, বেওয়ারিশ লাশের খোঁজ করছে। যে সেই বেওয়ারিশ লাশ কোথায় দাফন করা হয়েছে, কি হয়েছে, সেইগুলিকে এই তালিকাভুক্ত করে ফেলে। তো এত সংখ্যায় বেওয়ারিশ লাশ রাখা উচিত ছিল না। এগুলো পরবর্তী ধাপে যে পর্বগুলি আসবে সেগুলোতে তোমরা জানতে পারবে। হ্যাঁ, তো এই বেওয়ারিশ লাশকে তালিকাভুক্ত করে ফেলা, হ্যাঁ, এবং এই যে নাম থেকে শুরু করে অনেক অসঙ্গতি আছে তালিকার মধ্যে। সেটা হচ্ছে যে পূর্ণ নাম নেই, হয়তো একটা ছোট্ট করে নাম আছে। হ্যাঁ, তারপরে ধরো বাবার নাম ইংরেজিতে তো মার নাম নেই, বা মার নাম বাংলায়। হ্যাঁ, তো এইভাবে কিন্তু জিনিসগুলি থাকে না। এইভাবে কিন্তু তোমার কি বলে ন্যাশনাল আইডি কার্ড যেটা আছে, সেইভাবে তো আর থাকে না। তো আইডি কার্ড নাম্বার ধরে, আইডি কার্ডের ধরে যদি তালিকার মধ্যে বিষয়গুলো ঘটে, তাহলে তো হচ্ছে একদম সেই সব ইয়েতে কিভাবে নামটা আছে, বাবার নাম কিভাবে আছে, মার নাম কিভাবে আছে, সেইভাবে থাকে। হ্যাঁ, এবং সেটা মিলবে যে ডেথ সার্টিফিকেটের সঙ্গে। আবার হচ্ছে তুমি ডেথ সার্টিফিকেট ছাড়া তো কাউকে কোথাও কবর দিতে পারবে না। হ্যাঁ, তো সেই কবরটা কোথায় দেওয়া হলো, কিভাবে দেওয়া হলো? আচ্ছা, যদি ডেথ সার্টিফিকেট ছাড়াই কবর দেওয়া হয়ে থাকে, তাহলে তো সেখানে হচ্ছে ডিএনএ টেস্ট করেও সেটা উদ্ধার করতে পারার কথা। হ্যাঁ, এইরকম অনেক অসঙ্গতি আছে। এগুলো কিন্তু আমরা খুব প্রফেশনালি করার চেষ্টা করেছি, যে একটি তথ্যের সাথে আরেকটি তথ্য মিলিয়ে, আরেকটি তথ্যের সাথে আরেকটি তথ্য পাওয়া যায় কিনা। হ্যাঁ, এইভাবে মিলিয়ে দেখেছি যে এখানে অসঙ্গতিটা ভরা। মানে একটা বড় যে অসঙ্গতির কথা আপনারা তুলে ধরতে চেয়েছেন সেটা হচ্ছে মৃত্যুর অধিকাংশ মানে 600 জনের একটা বড় অংশ আপনারা দেখছেন 5ই আগস্ট বা তারপরে ঘটেছে। তাহলে 5ই আগস্ট বা তারপরের মৃত্যুকে জাতিসংঘ বা বাংলাদেশের আদালত সেজন্য শেখ হাসিনাকে দায়ী করা যায় কিনা বা আওয়ামী লীগকে দায়ী করা যায় কিনা, এমনকি ওই যে থানা পোড়াতে গিয়ে বা মানে বিভিন্ন আওয়ামী লীগ নেতার বাড়ি পোড়াতে গিয়ে যে সব অগ্নিকাণ্ড ঘটেছে সেগুলোর মৃত্যুও যদি এখানে অন্তর্ভুক্ত করা হয়, এটার কোনো আইনি ভিত্তি থাকে কিনা? সেই প্রশ্নটাই তো আমরা তুলছি, যে থানায় আক্রমণ করে সেখানে হামলা করতে গিয়ে যারা নিহত হলো, বা বিজিবির গাড়িতে আক্রমণ করতে গিয়ে যারা নিহত হলো, বা আনসারের
গাড়িতে গিয়ে যারা হামলা করতে গিয়ে নিহত হলো, তারা কোন ডিফিনেশনে এই তালিকায় ঢুকলো? আর ৫ তারিখের পরে তো এই তালিকায় তাদের সঙ্গ অনুযায়ী এই তালিকা ভুক্ত হওয়ার কথা না। ৫ তারিখের পরে, ৫ তারিখ দুপুরের পর থেকে যদি বলি আমরা, ৫ তারিখ দুপুরের পর থেকে তো দায়টা অন্যের কাঁধে চলে যাবে। তাহলে সেই মৃত্যুগুলোর দায় কার? হ্যাঁ, যদি ৫ তারিখের পরে মৃত্যু হয়ে থাকে, তো সেইটা কিন্তু অর্ধেকেরও বেশি। এবং সেইখানে একটা বড় জিনিস আছে যে এগুলো বেশিরভাগই ঘটেছে আগুন লাগাতে গিয়ে। একটা জায়গায় হয়তো আগুন লাগাতে গেছে, সেই আগুন লাগানোর পরে সেইখানেই নিজেদের আগুনে নিজেরাই মারা গেছে, এরকম ঘটনাও আছে। হ্যাঁ, আচ্ছা, তারপরে হামলা করতে গিয়ে তখন পুলিশের গুলিতে মারা গেছে, বা অন্য দুষ্কৃতীর গুলিতে মারা গেছে, এরকম আছে। আবার মবের মধ্যে তখন তো প্রচুর দাঙ্গা হয়েছে, মব হয়েছে, যে মবে মারা গেছে সেটা হয়েছে। তো আমাদের প্রথমেই এই যে অসংগঠিত আসলে আমাদের চোখে ধরা পড়েছিল সেই ১৪০০ সংখ্যার ক্ষেত্রে, সেটা হচ্ছে ১৫ই আগস্ট পর্যন্ত কেন না হলো, বা ৮ই আগস্ট পর্যন্ত কেন না হলো এই বিষয়টাকে। এটা তো ৫ আগস্ট পর্যন্ত তদন্ত হবে, তো সেটা ৮ আগস্ট বা ১৫ই আগস্ট পর্যন্ত কেন নেওয়া হয়েছে? সেখানেই তো আসলে মূল বিষয়টা লুকিয়ে আছে। কারণ হচ্ছে যে যারা এটি তালিকাভুক্ত করেছে বা তথ্য সরবরাহ করেছে জাতিসংঘকে, তারা খুব ভালো করেই জানতো যে ৫ তারিখ থেকে ১৫ই আগস্ট ব্যাপক মৃত্যু ঘটেছে বাংলাদেশে, এবং সেটির আসলে কোনো ইয়ে ছাড়াই তারা সেই তথ্যগুলি এখানে ইনক্লুড করে দিতে পারবে। তো সেখানে তো রাষ্ট্রীয় বাহিনীর হাতে যেমন ৫ তারিখের পরে মারা গেছে, সেরকম দাঙ্গার কারণে মারা গেছে, মবের কারণে মারা গেছে, এরকম তো প্রচুর ঘটেছে। তো সেইটা কেন এই জুলাই শহীদ তালিকায় অন্তর্ভুক্ত হবে? হওয়ার কথা নয় কিন্তু তাদের সংজ্ঞা অনুযায়ী। এবং এটার দায় কে নিবে? মানে পূর্বতন সরকার নিবে, নাকি ইন্টারিম সরকার নিবে, নাকি ৫ তারিখ থেকে ৮ তারিখ যে যারা মানে সরকারবিহীন অবস্থায় এই দেশের সুরক্ষা দিচ্ছিল তারা নিবে? কারা নিবে এটার দায় আসলে কার? ৫ই আগস্ট মূল তো প্রশ্নটাকে দেখেন। আকারুজ্জামান তো ২ বাহিনী প্রধান আরো সাথে নিয়ে এসে বললেন, সেনাপ্রধান, যে তিনি দায়িত্ব নিয়েছেন জানমালের। কাজেই তারপর তো শেখ হাসিনা দেশত্যাগও ততক্ষণে করে ফেলেছেন। কাজেই এরপরে কে দায়িত্ব নেবেন সেই প্রশ্নের তো মীমাংসা তো হওয়া নিশ্চিত। জানমালের দায়িত্ব ওনারা নিলে হচ্ছে ৫ তারিখ থেকে ১৫ই আগস্ট হচ্ছে ব্যাপক মৃত্যু ঘটলো কেন? জানমালের দায়িত্ব যারা নিয়েছেন, তাদের দায়িত্ব নেওয়ার পরে এত ব্যাপক হারে দাঙ্গা হলো কেন, মব হলো কেন, এবং এত ভয়াবহ মৃত্যু হলো কেন? এটার মধ্যে কিন্তু আরো অনেক মৃত্যু ঘটেছে, সেগুলো কিন্তু অন্তর্ভুক্ত হয়নি। কিছু কিছু হয়েছে, কিন্তু বেশ বড় একটা ফ্যাক্টরিতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল, তুমি জানো। হ্যাঁ, তাদের কিন্তু কোনো তালিকা আমরা খুঁজে পাইনি। মানে গাজী টায়ারে তো ২-২৫০ জন নিহত হলেন। হ্যাঁ, ওইটার এখনো তালিকা আমরা কিন্তু খুঁজে পাই। হ্যাঁ, তো এরকম অনেক আরো অনেক বিষয় নিয়ে আমাদের টিম কাজ করছে, যে কোথায় কখন কিভাবে মৃত্যু হয়েছে। এখন দেখো, একটা ঘটনা আছে যে এই যে নদীতে ভেসে যাওয়ার কথা বলা হলো, এই নদীতে ভেসে যাওয়ার বিষয়টা কিন্তু ইন্টারিমের ১.৫ বছরে ভয়াবহভাবে ঘটেছে। তো সেগুলো কি ওই ৫ই আগস্টের আগের মৃত্যু? মানে এই ১.৫ বছরে যে বডিগুলো নদীতে পাওয়া গেছে, অনেক ক্ষেত্রেই সংবাদপত্রে এসছে যে অজ্ঞাতনামা ব্যক্তি, আবার পরে দেখা গেছে যে তাদের পরিচয় পাওয়া গেছে বা ডিএনএ টেস্ট করা গেছে। তো সেইগুলি তো আর এই তালিকাভুক্ত হওয়ার কোনো কারণ নেই। নতুন করে মূল বিষয় হচ্ছে যে ৫ তারিখের আগে যেটুকু ঘটেছে, এর বাইরে তো এই তালিকায় আসার কোনো সুযোগ নেই আসলে তাদের সঙ্গে অনুযায়ী।
সুতরাং আপনারা সংখ্যা একটা ম্যাটার করছে। তখন আপনারা নিশ্চয়ই আপনাদের বিভিন্ন সরকার প্রশাসন বিভিন্ন ব্যক্তিবর্গের সঙ্গেও নানাভাবে কথা বলার সুযোগ হয়েছে। এই তালিকাটা সম্পর্কে কেমন মনোভাব দেখলেন, আর কারা এই নামগুলো ঢুকিয়েছেন? মানে সরকারেরও তো একটা ভেরিফিকেশন সিস্টেম ছিল, কিভাবে ভেরিফাই করে এই নামগুলো ঢুকানো হয়েছে? এটা তো যে কমিটি হয়েছিল, সেখানে আবেদন করেছে এবং দুটো মন্ত্রণালয় এই যুক্ত ছিল, এটার সঙ্গে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় যুক্ত ছিল। হ্যাঁ, তো এই আর সংজ্ঞা এবং অন্যান্য বিষয়গুলো সেখানে আইন মন্ত্রণালয়ের ভূমিকা ছিল। এখানে আইন মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় এবং আইসিটির প্রসিকিউশন টিম, এই এই তিনটা কিন্তু খুবই প্রশ্নবিদ্ধ হবে, সাংঘাতিকভাবে প্রশ্নবিদ্ধ হবে। হ্যাঁ, তো কারণ পুলিশের সুরতাল রিপোর্টের ব্যাপার আছে, ডেথ সার্টিফিকেট ব্যাপার আছে, অনেক বিষয় আছে কিন্তু কনসিডারেশন। এবং সবচেয়ে বড় হচ্ছে যে পরিচয় শনাক্তকরণের জন্য তোমার ডিএনএ টেস্টের বিষয় আছে। তো শনাক্ত না করেই আমি একটা সংখ্যা বলে দিলাম, বা শনাক্ত না করেই আমি বলে দিলাম যে এত হাজার। হ্যাঁ, এবং দেখো যে নানান সময়ে নানান সংখ্যা এসছে। প্রথমে বলা হলো 2000, তারপরে সরকারের পক্ষ থেকে বলা হলো, একদম ইউনূস সাহেবের মুখ থেকে বলা হলো 2000। হ্যাঁ, তারপরে এই যারা আন্দোলনের নেতা ছিল নাহিদ বা আসিফ, এরা বিভিন্ন সময়ে 2500, 2000 এরকম সংখ্যা বলেছে। জাতিসংঘ বললো 1400। আবার তালিকায় গিয়ে আমরা দেখলাম 834। এই পুরো ব্যাপারটাই কিন্তু একটা পলিটিক্যাল বিষয় মনে হচ্ছে, যে এটা যে কোনো ভাবেই হোক একটা বড় সংখ্যায় মৃত্যু দেখিয়ে কাউকে না কাউকে অভিযুক্ত করতে হবে। কিন্তু বেসিক্যালি বড় মৃত্যুটা যদি 5 তারিখ থেকে 15 আগস্টের মধ্যে হয়ে থাকে, তাহলে এইটার দায় কার? বা 5 তারিখ থেকে 5ই আগস্টের পর থেকে অক্টোবর পর্যন্ত আমরা দেখছি যে তালিকার মধ্যে আছে। হ্যাঁ, এটা একটা প্রশ্ন আসতে পারে যে হ্যাঁ, তখন আহত হয়েছিল, যে পরে মারা গেছে, এরকম কেউ অন্তর্ভুক্ত হয়েছে কিনা। হ্যাঁ, সেইটা কিন্তু আমরা দেখছি না। সেটাও পরিষ্কার করা নাই যে মানে অক্টোবর পর্যন্ত যে মৃত্যুকে অন্তর্ভুক্ত করা হয়েছে। না, সেটা পরিষ্কার করা। 5ই আগস্ট পর্যন্ত জুলাই শহীদের সংজ্ঞাটা মন্ত্রণালয় থেকে যেটা বলেছে, সেটা হচ্ছে যে 5ই আগস্ট পর্যন্ত রাষ্ট্রীয় বাহিনীর হাতে যারা নিহত হয়েছে, অর্থাৎ যে সরকারটা ছিল আওয়ামী লীগের সরকার বা জোটের সরকার, তাদের শাসনামলে রাষ্ট্রীয় বাহিনীর হাতে যারা নিহত, পরিষ্কার সংজ্ঞা আছে। তাহলে তো অন্য কারো অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ নাই। হ্যাঁ, মানে দাঙ্গায় মারা গেছে বা আগুনে পুড়ে মারা গেছে, এরকম কারো অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ নেই। হ্যাঁ, আচ্ছা, তো এই 5ই আগস্ট পর্যন্ত। তাহলে 5 তারিখের পরে যারা মারা গেছে, মানে ডেথ সার্টিফিকেট অনুযায়ী 5 তারিখের পর থেকে অক্টোবর অনুযায়ী পর্যন্ত যারা মারা গেছে, এরা তো তোমার বেশিরভাগই আমরা দেখছি যে মানে আগুন হামলা করতে গিয়ে অক্টোবরে একজন মারা গেলে তো বলাই যেতে পারে যে উনি আগে আহত হয়েছিলেন। তা আহত ব্যক্তি অক্টোবরে মারা গেলে তাকে অন্তর্ভুক্ত করলে অসুবিধা কি? হ্যাঁ, সেটা করতে পারবে, কিন্তু সেই তালিকায় তো সেরকম কাউকে আমরা পাচ্ছি। আমি বললাম যে আগুন লাগাতে গিয়ে মারা গেছে বা দাঙ্গা করতে গিয়ে মারা গেছে, এরপরে সংখ্যা বেশি। আর হচ্ছে যে বিভিন্ন ভাবে মারা গেছে, যে হার্ট অ্যাটাকে মারা গেছে, মানে যাকেই একটু বেহরিশ পাওয়া গেছে সেই ঢুকে গেছে তালিকায়। ব্যাপারটা এরকম। আর স্নাইপারের বিষয়ে কি রহস্য ভেদ করতে পারলেন? কারণ জাতিসংঘের প্রতিবেদনেও স্পষ্ট বলা আছে যে মৃত্যুর অধিকাংশই স্নাইপারের গুলিতে নিহত হয়েছেন। তো 7.62 বুলেট কোন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবহার করছিল এবং কারা স্নাইপার চালাচ্ছিল, সে বিষয়ে কি জানতে পারলেন? এইটা তো রেজিম চেঞ্জ নিয়ে যে আমি আরেকটা সিরিজ প্রতিবেদন করেছিলাম, সেখানে তো পরিষ্কার কিছু তথ্য ছিল। হ্যাঁ, যে এটা
কারা এবং কে। হ্যাঁ, এই স্নাইপারদের বেশিরভাগই যে বিদ্বেষী বিচ্ছিন্নতাবাদী ছিল এবং কি বলে সরকারি বাহিনীর মধ্যে থেকে কেউ ছিল না, এবং এটা যে সেনাবাহিনীর আর্টিলারির কেউ কেউ জড়িত ছিল বিষয়টার সঙ্গে, এবং অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের একটা বিশাল অংশ জড়িত ছিল। সেটা তো ওই রেজিম চেঞ্জ প্রতিবেদনে আমরা খুব পরিষ্কার করে বলছি। তার মানে আপনাদের অনুসন্ধান এবং ব্রিগেডিয়ার সাখাওয়াত যেটা বলেছিলেন যে বিদেশি মানে স্নাইপার যারা চালাচ্ছিলেন তারা বিদেশি, তাকে দেখে মনে হয়েছে, তার কাছে এমন ছবি ভিডিও ছিল এবং তাদের পোশাকেও সেটা তার মনে হয়েছে, যেটা তিনি অন্তর্বর্তীকালীন সরকার ছাড়বার পর একটা টেলিভিশন চ্যানেলের সঙ্গে সাক্ষাৎকারে বললেন। মানে আপনারাও অনুসন্ধানে পেয়েছেন যে এরা বিদেশি বটে। হ্যাঁ, ওই সময় তো আমরা পেয়েছিলাম যে গোয়েন্দা সংস্থার বিভিন্ন রিপোর্ট, যেগুলো আমরা এক্সেস করতে পেরেছিলাম। হ্যাঁ, সেখানে তো আমরা তাই পেয়েছিলাম। হ্যাঁ, এবং এইটার সঙ্গে সাখাওয়াত সাহেব যেমন বলেছিলেন যে পুলিশের সম্পর্ক ছিল না। হ্যাঁ, আমরা তো প্রচুর ভিডিও পেয়েছি, প্রচুর অন্যান্য ইয়েতে দেখেছি যে এটা রাষ্ট্রীয় বাহিনীর কেউ নয়, হ্যাঁ, বেসরকারি কেউ বা বিরাষ্ট্রীয় কেউ এটা ইয়ে করছে। এবং আমরা আরেকটা বিষয় নিয়ে খুবই উৎকণ্ঠিত, কারণ আমি ব্যক্তিগতভাবে উৎকণ্ঠিত যে প্রচুর অস্ত্র আমাদের রাষ্ট্রীয় বাহিনী ছাড়াও অন্যান্যদের হাতে আছে, যেটি এখনো উদ্ধার হয়নি। এটা নিয়ে আমি খুবই উৎকণ্ঠিত। এই অস্ত্রগুলো কিন্তু উদ্ধার হয়নি। আবার আপনাদের এই অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে আপনারা যেটা লিখেছেন যে একজন জাসদ নেতা কাজী আরেফের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত দণ্ডপ্রাপ্ত ব্যক্তি তিনি বেরিয়ে এসেছেন, তিনি বেরিয়ে এসে 5ই আগস্টের পর পুলিশ স্টেশনে গেছেন এবং সেখানে হামলার সময় নিহত হয়েছেন, এবং তাকে আবার ভিন্ন নামে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে, জুলাই শহীদ তালিকায়। তার মানে এরকম দণ্ডপ্রাপ্ত অনেক ব্যক্তিও তো ঘুরে বেড়াচ্ছেন, সেটাও তো সত্যি। মানে সেই 2024-এর আগস্টে তো জেল ভেঙেই বেরিয়ে এসেছেন অনেকে। হ্যাঁ, তো 5 আগস্টের সবচেয়ে বড় ঘটনাই তো হচ্ছে নরসিংদী কারাগার, না? সেখান থেকে যারা বেরিয়ে এলো ঘটে গেল সেটা নরসিংদী। হ্যাঁ, এবং সেখানে তো প্রচুর মৃত্যুর ঘটনা ঘটেছিল, এবং সেখানেও হামলার ঘটনা ঘটেছিল, আগুন দেওয়ার ঘটনা ঘটেছিল। হ্যাঁ, সেখান থেকেও অনেকে এই তালিকায় ঢুকে পড়েছে। তো এই যে কয়েকশো একদম জঙ্গি অভিযোগে অপরাধে অভিযুক্ত কয়েকশো আসামি যে ওখান থেকে বেরিয়ে গেল একদম কারাদণ্ডপ্রাপ্ত, হ্যাঁ, তাদের কাউকে আবার ইয়ে করতে পেরেছে, কিন্তু বেশিরভাগই তো তাদেরকে এখনো আত্মসমর্পণ করাতে পারেনি। সংবাদ মাধ্যম তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এই প্রশ্নটাই রেখেছিলেন, যেটা প্রকাশিত হবে। সেটা হচ্ছে যে ভারতের যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তো বলেছেন যে এক্সট্রাডিশন ট্রিটি অনুসারে তার আইনি দিক, বিচার বিভাগীয় দিক বিবেচনা করার পর ভারত সিদ্ধান্ত নেবে। এই বিষয়ে আপনার মত কি? সেটাতে শেখ হাসিনা যে উত্তর দিয়েছেন, তিনি উত্তর দিয়েছেন সেটা তো ভারত স্বাভাবিকভাবে এক্সট্রাডিশনের একটা তো লিগাল পদ্ধতি আছে, আইনি পদ্ধতি আছে, সেই পদ্ধতি তারা অনুসরণ করবেন, যেহেতু আমি তাদের এখানে আসছি। তো কিন্তু এসব ভেবে তো কোনো লাভ নেই, কারণ আমি তো ডিসেম্বরে নিজেই যাচ্ছি, সুতরাং এক্সট্রাডিশনের তো প্রয়োজন কিছু হচ্ছে না। আমি নিজেই, ফলে তিনি আগে যেটা রয়টার্সকে বলেছিলেন তার থেকে তিনি এখনো জাপানেরও একটি নিউজ এজেন্সিকে পেয়েছেন, সেটা আপনার অলরেডি প্রকাশিত, সেখানেও একই ধরনের কথাই বলেছেন যে তিনি মৃত্যু ভয় কাজ কিছুই পরোয়া করছেন না, তিনি যাবেন, বা গ্রেপ্তারিকেও তিনি উপেক্ষা করছেন না, সেটা সব জেনেই তিনি যাচ্ছেন। এবার ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেদিন আরো একটা উত্তর দিয়েছিলেন যে ভারত কিন্তু চায় যে বাংলাদেশের সঙ্গে স্বাভাবিক সুসম্পর্ক রাখতে। এখন শেখ হাসিনা অবশ্যই একটা বিষয়, যে বিষয়টা
সমাধান এখনো কিছু হচ্ছে না, যেটা বাংলাদেশ চাইছে প্রত্যর্পণ হওয়া সম্ভব নয়। তাহলে কিভাবে কি হবে? এইরকম একটা অবস্থায় ব্রিক্স এর শিখর সম্মেলন ভারতে অনুষ্ঠিত হচ্ছে, কারণ ভারত পৌরোহিত্য করছে। আর তারেক রহমান যেহেতু প্রধানমন্ত্রী, তাকে কিন্তু বিমস্টেকের এই মুহূর্তে পৌরোহিত্য করছেন বাংলাদেশ। সেই বাংলাদেশের প্রধানমন্ত্রী যেহেতু তারেক রহমান, সেই জন্য তাকে আমন্ত্রণ জানানো হয়েছে বিমস্টেকের চেয়ার হিসেবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি তো বটেই। এখন তিনি যখন ভারতে, তারা স্বীকার করেছেন চিঠি পেয়েছেন, কিন্তু এখনো আমন্ত্রণ গ্রহণ করে তিনি আসছেন কিনা বা আসবেন কিনা সেটা এখনো ঘোষণা করেনি। যে কারণে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জবাবে বলেছিলেন এই প্রশ্নের উত্তরে যে আমি এটা পরে জানাবো আপনাদের। কারণ বাংলাদেশ আগে কনফার্ম না করলে তো ভারত সরকার আগ বাড়িয়ে বলতে যাবে কেন যে আমরা আমন্ত্রণ জানালাম, কারণ তারপরে যদি তিনি না আসেন লস অফ ফেস হয়। যেহেতু আগে অলরেডি একটা আমন্ত্রণ পাঠানো হয়েছিল এবং তিনি এখনো তাতে কোনো সিদ্ধান্ত নেননি। এই তারেক রহমান যদি শেষ পর্যন্ত আসেন, আমি এখন আমার সূত্র তারা কিন্তু বলছেন যে তারেক রহমান আসবেন সম্ভবত, কারণ ব্রিক্স এর মতো একটা আন্তর্জাতিক মঞ্চকে তিনি এড়াতে চাইবেন না। এবং তিনি যখন আসবেন তখন সেই সুযোগে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে তার একটি আলাদা বৈঠক হওয়ার অবশ্যই সম্ভাবনা আছে। যেরকম অন্য যে 11টি দেশ আছে যারা ব্রিক্সের সদস্য, তাদের সঙ্গেও বোধহয় বৈঠক হবে এবং একই সঙ্গে, ফলে যেহেতু ভারতে শেখ হাসিনা আছেন আর বাংলাদেশের যেহেতু এটা একটা অন্যতম দাবি, ফলে এই দ্বিপাক্ষিক বৈঠকে শেখ হাসিনা প্রসঙ্গ আলোচিত হবে না এটা হতেই পারে, কারণ আলোচনা হবেই। এবং আলোচনা হলে বাংলাদেশ নিয়মমাফিক প্রত্যর্পণ চাইবে, তার উত্তর তো ভারতের যা জবাব সেই জবাবই ভারত জানাবে, ফলে নতুনত্ব কিছু নেই। কিন্তু যে প্রশ্নটা নতুনত্ব তৈরি হয়েছে সেটা হচ্ছে বা শেখ হাসিনা নিজে ঘোষণা করেছেন। ভারতের ঘোষিত নীতি হলো তিনি তো প্রাণ সংশয়ের কারণে এসে উপস্থিত হয়েছিলেন, যেটা পররাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টে ঘোষণাও করেছিলেন, এবং ভারতের সর্বদল সে কথা মেনেও নিয়েছিল। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে ভারতের যেহেতু ঘোষিত নীতি, তিনি যেখানে যেতে চাইলেন তার ব্যবস্থা করে তারা করবেন। এমনকি তাতে যদি কোনো তার ট্রাভেল ডকুমেন্টের প্রয়োজন হয় সেই ট্রাভেল ডকুমেন্টও তারা জোগাড় করে তৈরি করে দেবেন, এটাও আমাদেরকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। তাদের কোনো এগুলি সিদ্ধান্তটা শেখ হাসিনাকেই নিতে হবে, কিন্তু আইনি পথে যেতে গেলে ভারত সরকার তার আইনি পথ বিচার করে দেখবে। এবার ভারত সরকার দ্বিতীয়ত, ভারত সরকার বিশ্বাস করেন যে বাংলাদেশে একটা ইনক্লুসিভ পলিটিক্স হওয়া উচিত। যে রাজনৈতিক দলটির সঙ্গে দীর্ঘকালের সম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং সবথেকে বলা যায় ভালো সম্পর্ক, যাকে সোনালী অধ্যায় বলা হয়েছিল, সেই সম্পর্কের কারণে তিনি অত্যন্ত একজন আস্থাভাজন ভারতের বন্ধু। ফলে তার জীবনের নিরাপত্তা দেখাটা ভারত সরকারের কর্তব্য। ফলে তারা চাইবেন তারেক রহমান সরকারের কাছে তার বিচার যেটুকু হওয়ার বাংলাদেশের আদালতে যেটা হোক। আইসিটি গঠন নিয়ে ভারতের আপত্তি আছে। আইসিটি গঠন যেভাবে করা হয়েছে, যেভাবে বিচার হয়েছে, কেউ যদি ভালো করে ভলকার টুর্কের রিপোর্টটা পড়ে দেখেন, তাহলে তার ৮০ নম্বর পাতায় লেখা আছে, ৮০ নম্বর পাতাটা মার্ক করছি আমি, ৮০ নম্বর পাতায় লেখা আছে যদি এই বিচারের কারণে কারোর ফাঁসি হয় তাহলে জাতিসংঘের নিয়ম অনুসারে কিন্তু জাতিসংঘের নিয়ম অনুসারে মানবাধিকার কমিশন তাতে কিন্তু সহমত নয়। এবং যদি আইসিটি ট্রাইব্যুনাল সম্পর্কে অভিযুক্তর কোনো নালিশ থাকে সেক্ষেত্রেও তারা চাইবে সঠিকভাবে বিচার হোক। সুতরাং ভলকার টুর্কের এই অংশটাকে খুব নানাভাবে ইউনুস এবং বর্তমান সরকারও উপেক্ষা করে যান। আমি প্রত্যেক বাংলাদেশি সাংবাদিক বুদ্ধিজীবীদের অনুরোধ করব আরেকবার রিপোর্টটা পড়ুন, স্পেসিফিক্যালি ৮০ নম্বর পাতাটা পড়ুন। ১১৫ পাতার রিপোর্ট, ৮০ নম্বর পাতাতে স্পষ্ট বলা আছে। দ্বিতীয়ত, যাই হোক সেটা তো বিচারের পথ, ফলে আইসিটির মাধ্যমে নয়, সাধারণ আদালতের মাধ্যমে তার বিচার যদি হতে পারে হবে। হ্যাঁ, সেক্ষেত্রে যদি তারেক রহমান কোনো প্রতিশ্রুতি না দেন যে না আমরা তাকে ফাঁসি দেবো না, কথা বলতে পারছি না, সেক্ষেত্রে ভারত সরকার শেখ হাসিনাকে বলতে চাইবেন যে আপনি কি তখন তো ব্যাপারটা শেখ হাসিনা এবং ভারত সরকারের মধ্যে বিষয় যে আপনি কি ফাঁসি দেবেন, ওরা বলছেন, তাহলে কি আপনি যাবেন? ফলে এই আলোচনার একটা সময় আছে, কিন্তু ঘটনাটা যেটা সেটা হচ্ছে শেখ হাসিনা একটা প্রবল চাপ তৈরি করেছেন তারেক রহমানের সরকার, এবং তারেক রহমান বা বাংলাদেশের অনেকেই জানেন যে শেখ হাসিনা কথার কথা বলেন না, তিনি যাবেন।
এটাকে কোনো এখনো তিনি তার মত পরিবর্তন করেন। তাতে কিন্তু প্রথম তার প্রতিক্রিয়া ভারত সরকারের অতিথি তিনি। ভারত সরকার মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে কি শেখ হাসিনাকে ফিরতে দেওয়ার বিষয়ে সম্মত? সেটাও অনেক বিশ্লেষক এই প্রশ্নও তুলছেন। আপনি তো নিয়মিত পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই প্রেস ব্রিফিং এ তো জানি রণধীর জয়সওয়ালকে প্রায়শই শেখ হাসিনা বিষয়ক প্রশ্ন তো করেনি, কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেতরে এ বিষয়ে মত কি? আর তারা ট্রাভেল ডকুমেন্ট কিভাবে দেবে? বাংলাদেশ সরকারকেও তো ট্রাভেল ডকুমেন্ট দিতে হবে শেখ হাসিনাকে, তার তো এখন কোনো পাসপোর্ট নাই। না, ভারতে যে সমস্ত আওয়ামী লীগ নেতারা রয়েছে তাদের এক ধরনের ট্রাভেল ডকুমেন্ট আছে, এবং অতীতে 5ই আগস্টের পর যারা ভারত থেকে বিদেশে চলে গিয়েছিলেন তাদের ভারত সরকারই একটা ট্রাভেল ডকুমেন্ট দিয়েছিল, যেটা অন্যান্য দেশ, আমেরিকা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সকলেই গ্রহণ করেছে। রাজ্যের ক্ষেত্রে শেখ হাসিনাকে নেওয়ার ক্ষেত্রে যে রাজ্যটা আপত্তি, সেই আপত্তিটা তো আপনারা সকলেই জানেন যে তৃতীয় দেশ থেকে তারা কোনো ট্রাভেল ডকুমেন্ট স্বীকার করেনি। কিন্তু বাংলাদেশি নাগরিক, তাকে যদি বাংলাদেশে ফেরত পাঠানো হয় তার ট্রাভেল ডকুমেন্ট এটা দিতেই হবে। সে তো পুশব্যাক করা হবে না, তাকে ট্রাভেল ডকুমেন্ট দিয়ে, সেই ট্রাভেল ডকুমেন্ট এখন তারেক রহমান সরকার বলতে পারেন যে আমরা এটা গ্রহণ করব না, ভারত সরকারের দেওয়া ট্রাভেল। আমার তো মনে হয় শেখ হাসিনা হয়তো সেটাই চাইছেন, যে ট্রাভেল ডকুমেন্ট ভারত দেবে, তারেক রহমান আপনি বলবেন আমি তো যেতেই চেয়েছিলাম, আমি বেনাপোল সীমান্ত গিয়ে বসে আছি, আমাকে তো ঢুকতে দিচ্ছে না, আমি তো যাওয়ার জন্যই রাজি। এখন এটা একটা মানে নাটকীয় ব্যাপার ঘটতে পারে বলেও মনে হয়। আমি তো আগেও অন্য জায়গাতেও বলেছি যে এমনকি তার কাছে সম্প্রতি তিনি যে বৈঠক করেছেন সেখানে প্রস্তাবও উঠেছিল যে এই ধরনের ঘটনা যদি ঘটে সেক্ষেত্রে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকেও, গণমাধ্যমকেও সঙ্গে নেওয়া উচিত। কোন কোন নেতা যাবেন সেই, যেমন আমি শুনেছি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী তার একটা তালিকাও তৈরি করে, তিনিও এসেছিলেন কয়েকদিন আগে, দেখা করে গেছেন, তিনিও একটা তালিকাও তৈরি করছেন কারা যেতে আগ্রহী, কারা যাবেন, কিভাবে যাবেন, জীবনের সংশয় নিয়ে যাবেন। এবং একই সঙ্গে যে গণমাধ্যম, তারা যারা যেসব বিদেশি মানে পশ্চিমা গণমাধ্যম তারা আগ্রহী যেতে চান, ফলে তাদেরও তালিকা তৈরি হচ্ছে। সুযোগ পেলে হয়তো আমিও চলে যেতে পারি, এই আর কি। তখন হয়তো আপনাকে লাইভ দিতে পারবো কি হচ্ছে। এটা তো ডিসেম্বর মাস, অনেক সময়। ডিসেম্বরেই ঘটবে নাকি? আপনার কি মনে হচ্ছে? আপনার সঙ্গে শেখ না না, হাসিনারও অনেকদিন ধরে আমি ঘনিষ্ঠ তো যোগাযোগ আছে, আওয়ামী লীগের সেখানে থাকা নেতৃবৃন্দের তো আছেই। ডিসেম্বরেই ঘটবে নাকি আরো আগেও ঘটতে পারে? মানে কবে নাগাদ শেখ হাসিনা যাবেন বলে মনে হচ্ছে? আমি ওনার কথার ওপর বিশ্বাস করছি। উনি বলেছেন ডিসেম্বরের, যদিও একটা ফাঁক আছে, ফাঁকটা হচ্ছে ডিসেম্বরের মধ্যে। এখন অবশ্যই জুলাই থেকে ডিসেম্বর তো সবটাই তার মধ্যবর্তী সময়, সেটা ঘটনা। তবে আমার মনে হয়েছে যে কোনো একটা ঐতিহাসিক সময় দেখে, আমি অনুমান করি 6ই ডিসেম্বর ভারত বাংলাদেশ মৈত্রী দিবস, সরকারকে প্রথম ভারত এবং ভুটান স্বীকৃতি দিয়েছিল। তারপরে তো 16ই ডিসেম্বরে পাকিস্তান বাহিনী পরাস্ত হয়েছিল। যদি শেষ পর্যন্ত উপস্থিত হন এই 16ই ডিসেম্বরে, কারা আত্মসমর্পণ করবেন জানি না, দেখতে হবে, সেটা দেখার বিষয় আছে। কিন্তু আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, আপনি লক্ষ্য করুন যে প্রতিক্রিয়া কি বাংলাদেশে ঘটছে, সেটা কিন্তু তার থেকে প্রমাণিত হয় যে তারেক রহমান সরকার ধরে নিয়েছেন শেখ হাসিনা আসছেন। কারণ আমি 4-5 দিন আগে আমি অন্য একটি চ্যানেলে ঘোষণা করেছিলাম যে রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে বলা হয়েছে, এবং আমার সন্দেহ যে সেনাপ্রধানকেও বলা হতে পারে, কারণ দুজনেই শেখ হাসিনার সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ। শেখ হাসিনা ঘনিষ্ঠ যারা, তাদের বিরুদ্ধে কিন্তু ইতিমধ্যেই আইনানুগ ব্যবস্থা তারেক রহমান সরকার নিতে শুরু করেছেন। বেশ কিছু সাংস্কৃতিক কর্মীকে তারা আইসিটি ট্রাইব্যুনালে 27 জন 28 জন একটা তালিকা করেছেন। মানে এগুলো দিয়ে একটা বার্তা দেওয়া বা ভয় দেখানোর চেষ্টা, যারা আওয়ামী লীগের পক্ষের লোক তারা যেন সাবধানে থাকেন। ফলে বাংলাদেশ সরকারও একটা প্রস্তুতি নিচ্ছে, তারাও প্রস্তুতি নিচ্ছে। ফলে সংঘর্ষ ডিসেম্বরে অনিবার্য। সে বিজয়ের মাসে আরেকটা যুদ্ধ দেখার অপেক্ষায় আছি, যেটা সজীব ওয়াজেদ জয়ের মতে গৃহযুদ্ধ। গৃহযুদ্ধ তো তিনি যেটা লন্ডনে অক্সফোর্ডে বলেছেন। গৃহযুদ্ধ তো একটা খুব আশঙ্কাজনক পরিস্থিতি, কারণ মানে ওই রকম একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হবে বলেই শেখ হাসিনার যাওয়াটাকে বাধাগ্রস্ত করতে চাইছেন কিনা তারেক রহমান সরকার, সেটাও তো অনেকে বলছেন। কোন সরকারই তো আসলে অস্থিতিশীল পরিস্থিতি বা গৃহযুদ্ধ সৃষ্টি করতে চান না। ভারত সরকারের তরফে একরকমের বোঝাপড়ারও চেষ্টা হচ্ছে বাংলাদেশ সরকারের সঙ্গে, বাংলাদেশে ওই স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে একটা অন্তর্ভুক্তিমূলক পরিবেশ যাতে বাংলাদেশ সরকার সৃষ্টি করে। মানে কয়েক
কোটি মানুষের দল আওয়ামী লীগকে যাতে রাজনৈতিক পরিসর দেয়, সেটার বিষয়ে ভারত সরকার কাদের সঙ্গে কথা বলে এগুনোর মানে এখন নতুন কোনো কৌশলের কথা শুনছেন কিনা? অনেক অ্যানালিস্ট বলছেন ভারতীয় যে ব্রিক্স সম্মেলনে রাশিয়া চীনকেও ভারত এটা বোঝাতে চায় আমেরিকার পাশাপাশি যে কোনো বিনিয়োগ স্থিতিশীল হবে না যদি বাংলাদেশ স্থিতিশীল না থাকে। এসব মানে ভারত বোঝাপড়ার দিকে যাওয়ার বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে কোনো আলাপ চালু করতে চাইছে কিনা, কোনো চ্যানেল চালু হয়েছে কিনা? দুদেশের সরকারের তো কোনো আলাপের চ্যানেল আছে বলে মনে হচ্ছে না আপাতত। না, খুবই মানে সঠিক প্রশ্ন এবং আমার কাছেও যেটা মনে হচ্ছে যে বাংলাদেশের স্থিতিশীলতা এবং শান্তি বজায় রাখাটা এই সামগ্রিক উপমহাদেশের জন্য অত্যন্ত জরুরি। যেটা বাংলাদেশের জন্য জরুরি, এটা ভারতের জন্য জরুরি। ফলে এমন কোন একটা অশান্তি বা সহিংসতা তৈরি হলো আবার সেই অবস্থাটার প্রভাব কিন্তু ভারতেও পড়বে। ফলে যেহেতু সেপ্টেম্বরে একটা শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের বিশ্বের নেতৃবৃন্দের বৈঠক হচ্ছে, ফলে এই বিষয়টা আপনার সঠিক অনুমান যে আমি বলবো যে সাংবাদিক হিসেবে সঠিকই এটাও বলবো যে আমরাও অনুসন্ধান করব তখন যে এই বিষয়টা আলোচিত হচ্ছে কিনা, যে বাংলাদেশের একটা স্থিতিশীলতার স্বার্থে চীন রাশিয়া যারা প্রত্যেকেই বাংলাদেশের বন্ধু, যে সরকারই থাকুক, ফলে তাদের কোনো ভূমিকা থাকবে কি থাকবে না, তারা কোনো উদ্যোগ নিতে পারে কি পারে না। যেমন ধরুন মায়ানমারের আসিয়ান একটা উদ্যোগ নেয়, সেমনি ব্রিক্স কোনো উদ্যোগ নিতে পারে কি পারে না। যদিও ভারত সরকারের সঙ্গে কিন্তু এই বিষয়ে যুক্তরাষ্ট্রেরও কিন্তু কথা চলছে। তিনি ঢাকা যাওয়ার আগে দেখা করে গেছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জেই গোরের সঙ্গে, যিনি আগামী 30 তারিখ ঢাকা যাওয়ার কথা। এবং আমেরিকাও চাইবে না যেখানে একটা সংঘর্ষ তৈরি হোক, কারণ আমেরিকা বলতে আমি বলতে চাইছি এটা রিপাবলিকান পার্টির আমেরিকা, এটা ডেমোক্রেট না। ডেমোক্রেটদের একটা পছন্দ অপছন্দ আছে, রিপাবলিকানদের ক্ষেত্রে ব্যবসাটাই প্রধান, অন্য কোনো রাজনৈতিক পছন্দ অপছন্দটা অতটা নয়। আমি যত চাইবে যে বাংলাদেশে তারা তাদের দিক থেকে মানে ভূ রাজনৈতিক দিক থেকে চাইবে না যে সেখানে চীনের প্রভাব বাড়ুক, সেক্ষেত্রে ভারত আমেরিকা সহমত, কিন্তু আবার ভারত চীনের সঙ্গেও তার সম্পর্ক বজায় রাখার জন্য সব রকম চেষ্টা করছে। এটা একটা মানে এমন একটা মানে ঘটনা যে আমি বলতে পারি যে শেখ হাসিনার ফিরে যাওয়ার আগে এই মানে ভারতে একটা কিন্তু বিশাল একটা রাজনৈতিক এবং কূটনৈতিক একটা আলোচনার মঞ্চ তৈরি করে দিয়েছে ভারত, যেখানে কিন্তু এই বিষয়টা আলোচিত হওয়ার প্রবল সম্ভাবনা আছে। সেটা নেপথ্যে হোক বা কোনো রিট্রিটে হোক, রিট্রিট যেটা হয়ে থাকে সিনিয়র নেতাদের রাষ্ট্রনেতাদের রিট্রিটে হোক, কোথাও না কোথাও এই বিষয়টা কিন্তু আলোচিত হতে পারে। সুতরাং সেপ্টেম্বরে যে বৈঠক, ভারতের শিখর বৈঠক, যেখানে তারেক রহমানের উপস্থিতি আমি ধরে নিচ্ছি তিনি থাকবেন, তিনি কেন এরকম একটা বহুজাতীয় মঞ্চকে অ্যাভয়েড করবেন? এরপরে তার জাতিসংঘে যাওয়ার কথা, তিনি জাতিসংঘে যাবেন শুনেছি, তারেক রহমানের প্রথম প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম জাতিসংঘ সফর, সেটাতেও তিনি যাবেন। সব মিলিয়ে এই সেপ্টেম্বর মাসটা নির্ধারণ করবে যে শেখ হাসিনার প্রত্যাবর্তনটা কি সুগম হবে নাকি না সংঘাতপূর্ণ হবে, সেটা তখনই বলা যেতে পারে। মানে শেখ হাসিনা সুগম সংঘাতপূর্ণ দুটো সম্ভাবনাকেই শেখ হাসিনা কি সুগম সংঘাতপূর্ণ দুটো সম্ভাবনাকে মাথায় রেখেই ঘোষণা দিয়ে দিলেন যে তিনি যাবেন? মানে সত্যি মৃত্যুদণ্ড হয়ে যেতে পারে, কারাবন্দী হয়ে যেতে পারেন, এই ঝুঁকিগুলো মাথায় নিয়ে আওয়ামী লীগ সভানেত্রী যাচ্ছেন, নাকি শেখ হাসিনার তরফেও, শেখ হাসিনা আন্তর্জাতিক ভাবেও বা ভারত সরকারের সমর্থনেও একটা জোর টের পাচ্ছেন, যার কারণে তিনি এমন একটা ঘোষণা দিতে পারছেন? আপনার দীর্ঘ সময়ের সাংবাদিকতার অভিজ্ঞতা, শেখ হাসিনাকে দেখা, পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের, তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কি বলে আপনাকে? দেখুন, একটা আন্তর্জাতিকভাবে যে জনমত তৈরি হবে, যে কারণে শেখ হাসিনার পক্ষ থেকে তিনিও জাতিসংঘে মানবাধিকার কমিশনে সর্বত্র আর্টিকেল 15 অনুসারে তিনি অলরেডি আবেদন করে রেখেছেন আইসিটি ট্রাইব্যুনালের বিরুদ্ধে, এবং ফেয়ার ট্রায়াল চাইছেন, তিনি ন্যায় বিচার হোক, তিনি বিচার চাইছেন। তিনি বিচারের থেকে পালিয়ে যাচ্ছেন তা নয়, বিচার চাইছেন।
ফলে এমন একটা অবস্থায় আন্তর্জাতিক দুনিয়া কখনোই চাইবে না। ধরুন অতীত ইতিহাসে যদি দেখেন, বঙ্গবন্ধুকে পাকিস্তান ফাঁসি দিতে গিয়েছিল, কিন্তু যিনি ফাঁসি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, দুর্ভাগ্যজনক সেই জুলফিকার আলী ভুট্টোকেই পাকিস্তান ফাঁসি দিয়ে দিয়েছে। ফলে ফাঁসি দেওয়াটা তো একটা রাষ্ট্রনেতাকে ফাঁসি দেওয়াটা তো সহজ না, তাই না? এখন আমার মনে হয় সেই ব্যাপারটা একটা রাজনৈতিক, সেটা শেখ হাসিনা জানেন। তিনি এটা ঝুঁকি নিয়েছেন। তিনি নিজে বলেছেন, আমি একটা ঝুঁকি নিয়েছি, এবং ঝুঁকি নিয়ে তিনি চাইছেন তার যাতে ফাঁসিটা না হয়, বিচার হোক, জেলবন্দি কারাবন্দি হতে পারেন, কিন্তু ফাঁসিটা হয়তো হবে না। এটা আমার মনে হয় কোনোভাবেই ভারত চাইবে না যে তার নিকটতম ঘনিষ্ঠতম বন্ধু তার সেই নেত্রীর ফাঁসি। কারণ ভারতের কাছে খুব একটা অতীত কালো ইতিহাস আছে যে আফগানিস্তানের আহ রাষ্ট্রপ্রধান তিনি ফিরে গিয়েছেন এবং তাকে ফাঁসি দিয়ে দেওয়া হয়েছে। ফলে সেটা তালিবানরা দিয়েছিল। কিন্তু সেরকম কোনো এখন বাংলাদেশ তো তালিবান রাজত্ব নয়, বাংলাদেশে একটা গণতান্ত্রিক দল ক্ষমতায় আছে, তাদের নেপথ্যে অনেকে আছেন, সেটা অন্য বিষয়। জামায়াতে ইসলামী তারা চাইবেন, বা আরো সব আছে ছোটখাটো সব পার্টি যারা তৈরি করেছিল, এনসিপি ফেনসিপি, তারাও চাইবে ফাঁসি হোক, কিন্তু সেটা তারেক রহমান সরকার চাইবে কিনা শেষ পর্যন্ত তারা ঠেকাতে পারবেন কিনা সেটা দেখার বিষয় আছে। তাদের উপরেও চাপ থাকবে অনেক, যে কারণে তারা এখন রাজনৈতিক একটা কৌশল নিয়েছেন যে বিরোধী পক্ষ আওয়ামী লীগ পক্ষ লোকেদের এক মধ্যে একটা ভীতি সঞ্চার করা। তাতে যদি কাজ হয় তাহলে তারা তখন সেই অবস্থায় যে কেউ আন্দোলন করতে পারলেন না, আন্দোলন করলেন না, সেই ধরনের জমায়েত হল। কিন্তু আমি জানি যে শেখ হাসিনা পৌঁছবেন সত্যি যেদিন, সেদিন কিন্তু সত্যি সত্যি লোক আটকানোটা মুশকিল হবে। এবং যে কারণে ধরুন ৪ঠা আগস্ট ২০২৪ সেনাপ্রধান ঘোষণা করেছিলেন তিনি গুলি চালাবেন না। মনে আছে তো, জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান তিনি পরে লন্ডনে বিবিসিতে হার্ড টপিকে স্বীকার করেছিলেন যে আমি সেনাপ্রধানকে হুমকি দিয়েছিলাম যে তুমি যদি গুলি চালাও তাহলে জাতিসংঘের শান্তি বাহিনী থেকে বাংলাদেশকে বের করে দেবে। ফলে এখন যদি সেই ধরনের মানুষ জমায়েত হয়, সেটা আওয়ামী লীগেরও পরীক্ষা, সাংগঠনিক শক্তির পরিচয়, তারা সেই ধরনের মানুষ জোগাড় করতে পারবেন কিনা। তাহলে আবার জাতিসংঘকে এরকম একটা সিদ্ধান্ত নিতে হতে পারে যে মানুষের যদি স্বাধীন আন্দোলন করার অধিকারই না থাকে, তাকে যদি গুলি চালিয়ে রোখা হয়, সেটা তো সম্ভব না। সেটা কোনো আন্তর্জাতিক সংস্থা মানতে পারে না। বিশেষ করে সেপ্টেম্বরে যখন জাতিসংঘের অধিবেশন, এবং এবারে প্রথম অনেক আবার ঘুরে আবার আর কি, প্রথম নয় অনেকদিন পর ভারত নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদ পেতে পারে। ফলে সিকিউরিটি কাউন্সিলও বিষয়টা কিন্তু একটা আলোচনার সমস্তগুলো আপনি যদি সূত্রগুলো যদি দেখেন, এগুলোকে যদি গাঁথেন, তাহলে একটা মালার মতো একটা জিনিস তৈরি হয়, যেটা একটা পরিণতির দিকে ইঙ্গিত করে। যে ইঙ্গিতটা আমি সাংবাদিক হিসেবে মনে করি শেখ হাসিনা বাংলাদেশে ফিরছে। শেষ প্রশ্ন, মানে আমিও নবনীতা, আপনার সঙ্গে এ বিষয়ে একমত। শাহাবুদ্দিন চুপ্পু যদি চলে যান, তাহলে মানে তাকে যদি যেতে হয়, ওয়াকারুজ্জামানকে রেখে দেওয়ার তারেক রহমানের কোনো কারণ নাই। মানে ওয়াকারুজ্জামানকে বা বিশ্বাস করবেন কেন? তাহলে ডিসেম্বরে যে সেনাবাহিনীকে ভলকার টুর্ক চাপ দেবেন যে জনস্রোতের সামনে তারা সরকারের পক্ষে নয় জনগণের পক্ষেই থাকবে, সেই সেনাবাহিনীর প্রধান তো তাহলে ওয়াকারুজ্জামান থাকছেন না। না তা থাকছেন না, এবং তাদের পছন্দের যিনি সেনাপ্রধান হবেন অবশ্যই তিনি তো অন্য ধরনের কেউ হবেন। ওদের যে আপনার, আমি আর নাম উচ্চারণ করে সেনাবাহিনীর মধ্যে বিভ্রান্তি তৈরি করতে চাই না। কিছু কিছু নাম আছে আমার কাছে, আমি পরবর্তী উপযুক্ত সময় বলবো। নাম্বার 2 নাম্বার 3 অনেকেই আছে। ফলে এটা সেনাবাহিনীতে কে সম্ভাব্য হতে পারেন, বা কারা বর্তমান সরকারের অত্যন্ত বিশ্বাসভাজন, যারা বেশ কিছু কাল আগে দেখুন, এবং কিছু অবসরপ্রাপ্ত লোকও কিন্তু সেনাবাহিনী থেকে তারা বিএনপিতে যোগ দিয়েছিল, তাদের ওখানে একটা বড় খবরও হয়েছিল। ফলে নানাবিধ আপনাদের ওখানে একটা বড় ভূমিকা পালন করে অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর দল, যারা ছাত্র আন্দোলনেও অনেক ভূমিকা ছিল এবং রাস্তাতেও নেমেছিল। কেউ কেউ বলে থাকেন তাদের হাতেই তারা স্নাইপার রাইফেল চালাতে অভিজ্ঞ। এখন সেটা তো তদন্ত বন্ধ করে দিয়েছেন ইউনূস, সেটা তো জানা যায়, আর তদন্ত তো হচ্ছে না। এখন দেখা যাক। ফলে আমি বলছি ডিসেম্বর বাংলাদেশে ওটা বিজয়ের মাস না পরাজয়ের মাস, এটা দেখার অপেক্ষায় থাকছে।